চলছে। ভারত মাতা কি শেষ পর্যন্ত দেখা যাচ্ছে না, আরো একটু উঁচু হতে হবে। হ্যাঁ চালাও সামনে যাও। কি আমার দেখা যাচ্ছিল ওইদিকে? তাহলে হাত উঠবে সব দিকে। ভারত মাতা কি জয় শ্রীরাম। মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, জেপি নড্ডা জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ। ভারত মাতা কি জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। 26-এ নির্বাচন, তারপরে কি বলতে হবে? 26-এ নির্বাচন, 26-এ নির্বাচন। মোদিজি একটা স্লোগান দিয়ে গেছে তার লাস্ট সভাতে, কি মনে আছে? বাঁচতে চায় বিজেপি তাই, মনে আছে? বাঁচতে চায়, বাঁচতে চায়, বাঁচতে চায়। ভারত মাতা কি, ভারত মাতা কি। আজকে এই ফালাকাটার পুণ্যভূমিতে যে বিপুল সংখ্যায় ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক এখানে উপস্থিত হয়েছেন, প্রায় 3 কিলোমিটারের বেশি হাঁটার পর আপনারা বিপুল সংখ্যায় আমাদের কথা শোনার জন্য এখানে উপস্থিত আছেন। তাদের সকলের চরণে আমি আমার প্রণাম জানাই, আমার নমস্কার জানাই। এইরকম কার্যকর্তা তৃণমূলে পাওয়া যাবে না। তৃণমূলে বিরিয়ানির প্যাকেট দিতে হয়, তাও প্যাকেট নিয়ে কেটে পড়ে। আমরা তো চা খাওয়াতে পারি না। এইরকম ভগবান রামচন্দ্রের মতো কার্যকর্তা একমাত্র বিজেপিতে থাকে, সেই জন্য আমরা জয় শ্রীরাম বলি। আজকে আপনাদের সকলের চরণে আমি প্রণাম জানিয়ে 2-4টি কথা বলবো, কারণ অনেকক্ষণ হেঁটেছেন, অনেক বক্তা বক্তব্য রাখলেন। উপস্থিত আমাদের জেলা সভাপতি মিঠু দাস, আমাদের এখানকার স্থানীয় বিধায়ক, এখানকার ভূমিপুত্র এবং আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক দীপক বর্মন, মাস্টারমশাই মানুষ, আমাদের এখানকার সাংসদ, খুব জনপ্রিয় সাংসদ মনোজ টিগ্গা, যিনি আগে বিধায়কও ছিলেন এবং চিফ হুইপ ছিলেন। উপস্থিত আলোচিত 2জন বিধায়ক, একজন বিশাল রামা, একজন মনোজ ওরাও, 2জন প্রাক্তন সভাপতি, আমাদের ভূষণ দা এবং আমাদের গুণধর দা। উপস্থিত এখানকার জেলার সাধারণ সম্পাদকগণ, মন্ডল সভাপতিগণ, জেলার বিভিন্ন পদাধিকারী, মোর্চার সভাপতিগণ, আমাদের প্রাক্তন সাংসদ এবং এমএলএ দশরথ তির্কিদাও আমাদের মাঝে আছেন, তাকেও আমার তরফ থেকে নমস্কার জোহার জানাই। এবং আমাদের রামবিলাস গোয়েলজি, আমি আলিপুরদুয়ারে যখন কার্যকর্তা হিসেবে আসতাম, প্রথম যে ব্যক্তির কাছে ফোন পেতাম তার নাম হচ্ছে রামবিলাস গোয়েলজি, তাকেও আমার তরফ থেকে অনেক অনেক নমস্কার জানাই। বহু পুরনো কার্যকর্তা, আমাদের সমস্ত নেতৃত্বকে একবার জোরে হাততালি দিয়ে বরণ করে নিন। বন্ধুগণ, এখন বাংলায় কি চলছে? কি চলছে? এসআইআর, মানে স্যার চলছে, তাই তো? তৃণমূলের নেতারা আবার বলছে বলে আমরা স্যার নেব না, ম্যাডাম নেব। কিন্তু স্যার কি করছে? ছোটবেলায় স্কুলে যখন আমরা বদমাশি করতাম, স্যার বলতো বেঞ্চের উপর দাঁড়া, না হয় কান মলে দিত, নাহলে বলতো হাতটা বের কর, এটা লাঠি দিয়ে মারবো, তাই কি না? দুষ্টু ছাত্রছাত্রী থেকে করতে। এখন আর স্কুলে হয় না। এখন স্কুলে মারলে পরে বাবা মা দৌড়ে চলে যায় যে আয় আমার ছেলেকে মেরেছেন কেন, আমার মেয়েকে মেরেছেন কেন। কিন্তু তখন হতো, দুষ্টুদেরকে একটু ঠিক করার জন্য স্যার আসতো, স্যার একটু লাঠিও দিত। এখন ইলেকশন কমিশন এসছে স্যার হয়ে তৃণমূল কংগ্রেসের কান ডলা দিতে, তাই তৃণমূল কংগ্রেস লাফাচ্ছে, তিরিবিরি করে লাফাচ্ছে। কি বলছে? মমতা ব্যানার্জি বললেন এসআইআর মানবো না, একজনেরও নাম কাটা যাবে না। আর দিদি আপনি কি করলেন? আপনার বাড়িতে বিএলও গেল, বিএলও গেল, সামনে দাঁড়ালো, মমতা ব্যানার্জি দৌড়ে দরজা খুলে চলে এলো, 17খানা ফর্ম নিয়ে দিল। শুধু ফর্ম না, আমার তো মনে ছিল তখন ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছে, মেরা পিয়া ঘর আয়া ও রামজি, মেরা পিয়া ঘর আয়া ও রামজি। মুখ্যমন্ত্রী দৌড়াচ্ছেন ফর্ম নেওয়ার জন্য। যখন পেপারে ছেপে গেল, তখন মুখ্যমন্ত্রী বলছে না আমি নিজে ফর্ম নিইনি, আমার বাড়ির অমুক নিয়েছে, তমুক নিয়েছে। কিন্তু নিয়েছেটা কে? আমাদের কাছে খবর 17খানা ফর্ম গেছে। এবং এই তৃণমূল কংগ্রেসকে আমরা যারা চিনি, হাড়ে হাড়ে চিনি,
তারা জানি 17টার মধ্যে বেশ কয়েকটা ফর্ম মুখ্যমন্ত্রীর বাড়ির ফর্ম ফিল করে জমাও পড়ে গেছে। আপনাদেরকে বলবে ফিল করবেন না, আর নিজেরা সবার আগে জমা করবেন। ভুলে গেছেন আপনারা? যখন কোভিড এলো, যখন ভ্যাকসিন তৈরি এলো, তখন সবে সবে 21-এ নির্বাচন হয়েছে। ভ্যাকসিন যখন এলো, দিদি বললেন মোদির ভ্যাকসিন, মোদির ভ্যাকসিন নিতে হবে না, এই ভ্যাকসিন নিলে শরীর খারাপ হবে, এক্সপেরিমেন্ট হয়নি, অমুক তমুক কত কথা বললেন। আর যখন সেই ভ্যাকসিন এলো গ্রামের হেলথ সেন্টারে, সবার আগে তৃণমূল নেতারা লাইন দিয়ে সেই ভ্যাকসিন নিয়েছে। কি নিয়েছে কিনা? নিয়েছে কিনা? তাই আজকে যারা জয় বাংলা করে চেঁচায় না, ওই যে আমরা যখন মিছিল করছিলাম পাশে এসআইআর এর সহায়তা কেন্দ্র নিয়ে বসেছিল, যারা জয় বাংলা করে চিৎকার করে তাদের শরীরেও মোদির দেয়া ভ্যাকসিন ঘুরে বেড়াচ্ছে। এটাই নরেন্দ্র মোদীর উন্নয়ন। নরেন্দ্র মোদী তৃণমূলের রক্তের মধ্যে উন্নয়ন করে ঢুকিয়েছে। এটা নরেন্দ্র মোদী পারে। নরেন্দ্র মোদী সরকার সেই পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা করতে হবে। এসআইআর কি হবে? যারা ভারতবর্ষের নাগরিক, যে কোনো জাতি বর্ণ ধর্মের হন, তাদেরকে আমি আশ্বস্ত করছি, ভারতবর্ষের নাগরিক যারা, যাদের 2002-এ নাম আছে, শুধুমাত্র ফর্মের উপরের পার্টটা আর বাদিকটা ফিল আপ করবেন। আপনাদের চিন্তার কোনো কারণ নেই, কারো নাম কাটা যাবে না। আর আপনার ছেলে যদি বয়স কম থাকে, যার 2002-এ 18 বছর হয়নি, সে বাদিকটার সাথে ডান দিকটা ফিল আপ করবে। সেখানে তার ডান দিকের দিকটা ফিল আপ করবে, বাদিকটা করবে না। ডান দিকে তার বাবা বা ঠাকুরদা ঠাকুরমা যার নাম ছিল সেই সময় তার নাম দেবে। যারা উদ্বাস্তু পরিবারের মানুষ আছেন, আমাদের দীপক বর্মন বললেন, উদ্বাস্তু পরিবারের মানুষ যারা 2002-এর পর ভারতবর্ষে এসেছেন, তাদের জন্য নরেন্দ্র মোদী সিএ করেছে। কারণ নরেন্দ্র মোদী শুধু একা নয়, আমরা মনে করি এই ভারতবর্ষের মূল জাতি হচ্ছে হিন্দু। পৃথিবীতে যখনই হিন্দু বিপদে পড়বে, তারা এই ভারতবর্ষে আসবে, অন্য কোথাও যাওয়ার তাদের জায়গা নেই। আর বাঙালিরা যদি কোথাও বিপদে পড়ে, সেই বাঙালিদের আসার জায়গা একমাত্র হচ্ছে এই পশ্চিমবঙ্গ, দ্বিতীয় কোনো জায়গা নেই। আমি উত্তরপ্রদেশে গিয়ে রাজনীতি করতে পারবো না, আমি বিহারে গিয়ে রাজনীতি করতে পারবো না, কারণ আমি বাঙালি, আমি এই পশ্চিমবঙ্গের বাসিন্দা। আর এই পশ্চিমবঙ্গ তৈরি হওয়ার কথা ছিল না 1947 সালে, যখন দেশ ভাগ হয়। জনসংখ্যার ভিত্তিতেই গোটা বঙ্গপ্রদেশ তখন পাকিস্তানে যাওয়ার কথা ছিল, পূর্ব পাকিস্তানে যাওয়ার কথা ছিল, যা বর্তমানে বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। আমার আপনার উত্তরপুরুষ, আমার আপনার পূর্বপুরুষ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি রাজনৈতিক পূর্বপুরুষ আমাদের, তার নেতৃত্বে বাঙালিরা লড়াই করেছিল, বাংলার অন্যান্য অধিবাসীরা লড়াই করেছিল, সবাই লড়াই করেছিল, বলেছিল আমরা কোথায় যাব, আমাদের যাওয়ার জায়গা কোথায়। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সেই লড়াইকে, জনসংঘের লড়াইকে সেই সময় তার মান্যতা দিয়ে বাঙালি হিন্দুদের জন্য এই পশ্চিমবঙ্গ তৈরি হয়েছে। তাই বাঙালি হিন্দু যেখানে বিপদে পড়ুক, এই পশ্চিমবঙ্গে আসার অধিকার আছে, তার থাকার অধিকার আছে। আজকে যারা বলছেন সিএ এর বিরোধিতা করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন, তাহলে সিএ তে ফর্ম ফিল আপ করার কি দরকার আছে? সবাই তো ভারতবর্ষের নাগরিক। দুদিন আগের ঘটনা, আপনাদের মেটেলি থানায় 2 জন অধিবাসী এসে, স্বামী স্ত্রী বাংলাদেশ থেকে এসছে, আমাদের সাংসদ ভালো জানে, ওরা সাংগঠনিকভাবে জলপাইগুড়ি জেলার মধ্যে পড়ে। মেটেলিতে 2 জন বাংলাদেশ থেকে স্বামী স্ত্রী এসছে, তাদেরকে গ্রেপ্তার করে জেলের ভিতর ঢুকিয়েছে। কার? এই দিদিমণির চটি চাটা পুলিশ। এই পুলিশ ওদেরকে গ্রেপ্তার করে জেলে ঢুকিয়েছে। কেন? মুখ্যমন্ত্রী তো বলেন তারা নাগরিক, তাদের কেন জেলে ঢুকালো? নিয়ম বিরুদ্ধ কাজ হয়েছে। কারণ নরেন্দ্র মোদী ঘোষণা করে দিয়েছেন, নরেন্দ্র মোদী আইন তৈরি করে দিয়েছেন, 2014-র 31 তারিখ পর্যন্ত যারা আসবে তারা তো সিএ তে অ্যাপ্লিকেশন করবে। 2014-র পরেও যদি বাংলাদেশ থেকে কোনো হিন্দু আসে এখানে, তাদেরকে তাড়াবার বা জেলে ঢোকাবার অধিকার মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের নেই, চটিচাটা পুলিশের নেই। তারা ভারতবর্ষেই থাকবে। আগামী দিনে তাদেরকে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা হবে। ভারতবর্ষের আইনে সেই প্রাবধান আছে, ভারতবর্ষে আছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে এখন কি বলছে? যেই মারা যাচ্ছে বলে এসআইআর নাকি মারা গেছে। আচ্ছা, ভারতবর্ষের 12টা রাজ্যে এসআইআর হচ্ছে, কি জানেন তো? কটা রাজ্য হচ্ছে? 12টা রাজ্যে এসআইআর হচ্ছে। বিহারে হয়ে গেছে একটা। আমাকে সাংবাদিকরা প্রশ্ন করেছেন, দাদা পশ্চিমবঙ্গে মারা যাচ্ছে, অন্যান্য জায়গায় মারা যাচ্ছে না কেন? আমি বললাম, দেখুন, আমি তো জ্যোতিষী নই,
কিন্তু মাঝে মাঝে জ্যোতিষীদের কাছে যায়, শুনেছি জ্যোতিষীরা বলে অনেকের নাকি কাল সর্প দোষ থাকে কুণ্ডলিতে, সেই হলে নাকি অনেক বাধা বিপত্তি আসে। আমার মনে হয় পশ্চিমবঙ্গের যে কুণ্ডলী, যাকে বাংলায় কোষ্ঠী বলে, সেই কুণ্ডলীর মধ্যে তৃণমূল নামক একটা কাল সর্প ঢুকে গেছে। এই কাল সর্প দোষ না তাড়ালে পশ্চিমবঙ্গের মানুষ মুক্তি পাবে না, পশ্চিমবঙ্গের মানুষ বাঁচবে। আর এই কাল সর্প দূর যদি কেউ করতে পারে, এই আমাদের ভাইরা জয় শ্রীরাম ধ্বনি দিল, এই তৃণমূল নামক বিষকে, ভাইরাসকে, কাল সর্পকে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে একমাত্র ভারতীয় জনতা পার্টি তাড়াতে পারে এবং পশ্চিমবঙ্গের বিজেপি সেটা করে দেখাবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে 26-এর নির্বাচনে বিসর্জন দিয়ে আমরা এখানে ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী এখানে আমরা প্রতিষ্ঠা করব, সেই সময় এসে গেছে। সবাই তৈরি হয়ে যান, ভারতীয় জনতা পার্টির সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা 11 সালে বুঝতে পারিনি, আপনাদেরকে গল্পটা বলেছি কিনা জানা নেই, আমি তাও গল্পটা একবার বলি আপনাদের। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আমরা ভেবেছিলাম সাদা শাড়ি পরে, নীল পাড়ের, পায়ে হাওয়াই চটি, টিনের বাড়ি, টালির চাল, আহা কি দরদি মুখ্যমন্ত্রী আমাদের। সেই দরদি মুখ্যমন্ত্রী তিনি পরে যে এরকম হয়ে যাবেন, তার ভাইপো কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হয়ে যাবে, আমরা ভাবতে পারিনি। আমাকে একজন বয়স্ক মানুষ গল্প শোনাচ্ছেন, বলে শোন বাবা, বলে গ্রামে একটা আগেকার দিনে স্যাকরার দোকান ছিল, অনেক দিন আগের কথা। সেই স্যাকরার দোকানে সব মানুষ ভিড় করত, সোনার দোকান। বলে কেন? বলে গ্রাম মালিক খুব ধার্মিক মানুষ, আর স্টাফ যারা তারা আরো ধার্মিক। বলে কেন? বলে ঢুকলে পরে যখনই ঘরের মধ্যে ঢোকে, শোরুমে ঢোকে, তখনকার দিনে যেরকম শোরুম ছিল, মালিক বলে কে সব কে সব কে সব, সঙ্গে সঙ্গে দই, যে দরজা খুললো স্টাফ কর্মচারী, সে বলে গোপালো গোপালো গোপালো, সঙ্গে সঙ্গে আরেকজন স্টাফ বলে হরি 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 হরি, মালিক তখন বলে হর 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 হর। পরে দেখা গেল কি হলো, সেই সোনার দোকানদারের সোনা নিয়ে গিয়ে যখন অন্যদিকে গেল, তখন তো এত সোনার দোকানদার ছিল না, সেনকো গোল, অমুক গোল, তমুক গোল, এসব ছিল না। সোনার জিনিস নিয়ে অন্য গ্রামে গেছে, গিয়ে বলছে আপনার সোনাতে তো খাদ, সোনা ঠিক নেই। সব গ্রামের লোক মিলে এসে স্যাকরাকে বেঁধেছে, স্যাকরাকে বেঁধে বলেছে বাবা চুরি করবি, চুরি করবি, কোনো অসুবিধা নেই, ভগবানের নাম নিয়ে কেন চুরি করবি, কেশব কেশব গোপালো গোপালো হরি হরি হর হর। মালিক বলছে মার খেতে খেতে কাঁদতে কাঁদতে বলছে আমি তো ভগবানের নাম নিইনি। গ্রামের লোক বলছে আরে চুপ, তুই প্রতিদিন কেশব কেশব গোপাল গোপাল হরি হরি বলতিস, ভগবানের নাম নিসনি মানে? বলে আমি তো ঠিকই বলেছিলাম, তোমরা বুঝতে পারোনি। বলে কি ঠিক বলেছিলি? দেখুন মনে করে দেখুন, আপনারা যখন দরজা দিয়ে ঢুকতেন আমি বলতাম, মালিক বলছে আমি বলতাম কে সব, মানে এরা কারা, এরা কারা, কে সব এরা। তখন যে দারোয়ান থাকতো সে কি বলতো গোপালো গোপালো, গরুর পাল, গরুর পাল মানে বোকা। তখন যে স্টাফ সোনাটা বিক্রি করতো সে বলতো হরি হরি মানে হরণ করি হরণ করি, আর মালিক বলতো হর 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 হর। মমতা বন্দ্যোপাধ্যায় ওই সোনার দোকানদারের মতো, তার সাদা শাড়ি হচ্ছে মুখে দেখানোর জন্য, আর হরি 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 সব সময় হরণ করার জন্য তৈরি হচ্ছে। এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেকটা অস্ত্র আছে, আরেকটা গল্প বলি, শুনতে ভালো লাগছে তো গল্প? বলবো আরেকটা গল্প, একটা কাল্পনিক গল্প। মমতা বন্দ্যোপাধ্যায় সন্ধ্যাবেলায় বসে আছে, মুড়ি আর শশা খাচ্ছেন, সঙ্গে চপ শিল্পের চপ খাচ্ছেন। পাশে ফিরাদ হাকিম বসে আছে, পাশে অন্যান্যরা সবাই বসে আছে, ববির সাথে একদম অরূপ স্বরূপ যত আছে সাঙ্গ পাঙ্গ মলয় ঘটক। ববি অনেক চিন্তা করে বলছে দিদি এবার অবস্থাটা খুব খারাপ। বলছে কেন রে? বলছে দিদি শমশেরগঞ্জে আপনার দুধেল গায়েরা, আমার দুধেল গায়েরা, দুই বাপ বেটাকে কুপিয়ে মেরে ফেললো। হরগোবিন্দ দাস, চন্দন দাস, হিন্দুরা সব এক কাট্টা হয়ে গেছে। আলিপুরদুয়ার থেকে শুরু করে কাক দিক পর্যন্ত হিন্দুরা সব এক কাট্টা হয়ে গেছে, কেউ তৃণমূলকে ভোট দেবে না বলছে। দিদিমণি বলছেন দূর বোকা, একটা গল্প শোন, গল্পের মধ্যে গল্প। তখন দিদিমণি গল্প শোনাচ্ছে তার টিমের লোকেদেরকে। কিসের গল্প? বলছে রামায়ণের গল্প। শুনেছিস তো? বলে হ্যাঁ শুনেছি দিদি। কি গল্প? বলছে রামচন্দ্র
মা সীতা বসে আছে, সামনে একটা সোনার হরিণ ঘুরে বেড়াচ্ছে। সোনার হরিণ ঘুরে বেড়াচ্ছে, মা সীতা বললেন সোনার হরিণ ধরে দাও। রামচন্দ্র পেছনে গেল, গল্প আপনারা জানেন, আমি বেশি সংক্ষেপে বলছি। রামচন্দ্র সোনার হরিণ ধরতে না পেরে তীর মারলেন, সোনার হরিণের গিয়ে পেটে গিয়ে তীর বিঁধলো, সোনার হরিণ রাক্ষসে পরিণত হলো। দেখা গেল ওটা ছদ্মবেশী রাক্ষস, আর ছদ্মবেশী রাক্ষস চিৎকার করে সীতা সীতা, রামের গলা নকল করে সীতা সীতা লক্ষণ লক্ষণ করে হাত পারলেন। তাই শুনে মা সীতার মন বিচলিত হয়ে গেল। লক্ষণকে বললেন যাও ভাই, কোথায় গেল দাদা, দেখো তাকে। লক্ষণ তাকে বোঝালেন দাদার কিছু হবে না, দাদা তো ভগবানের অবতার। মা সীতা তাকে জোর করে পাঠালেন। মা সীতার পাশে লক্ষণ রেখা কেটে দিলেন, গন্ডি কেটে দিলেন লক্ষণ। তারপরে কি হলো, রাবণ এলো ছদ্মবেশে। কি ড্রেস পরে? গেরুয়া ড্রেস পরে। মা ভাবলে গেরুয়া যখন পরে এসছে, মা সীতা ভাবলো নিশ্চয়ই বিজেপির লোক হবে। আর যেই ভুলটা করলো, গন্ডিটা পারালো, তখন দেখালো বিজেপিটা আসলে বিজেপি নয়, ওটা তৃণমূল। সঙ্গে সঙ্গে হরণ হয়ে গেল। তো ফিরাদ হাকিম জিজ্ঞেস করছে দিদিমণি এটা তো বুঝলাম, গল্পটা তো জানি, কিন্তু এটার মানেটা কি? বলে মানেটা বুঝলি না রে পাগলা। বলে যখনই ভোট আসবে সোনার হরিণ দিয়ে দেবো আমার মায়েদের সামনে। বলে কি? লক্ষ্মীর ভান্ডার 500 টাকা বাড়িয়ে দেবে, সোনার হরিণ সামনে দিয়ে টকটক টকটক করে লাফিয়ে দেবে। মারা ভুলে যাবে যে তাদের ইজ্জত নিয়ে নেওয়া হবে ভোটটা পার হয়ে গেলে। মাটা ভুলে যাবে আরজি করে কি হয়েছিল। আমি আপনাদেরকে বলছি বিজেপির নেতা হিসেবে আপনারা যে লক্ষ্মীর ভান্ডার পান, তার থেকে বেশি অন্নপূর্ণা ভান্ডারে পাবেন। 1 টাকা হলেও বিজেপি বেশি দিবে, সেই প্রতিশ্রুতি আমরা রাখছি। তারপরে বলছে রাবণটা দিদি গেরুয়া পোশাক। বলে বুঝলি না, ওই যে জগন্নাথ মন্দির তৈরি করে দিলাম, হিন্দুরা বোকা হয়ে যাবে, ভাববে আমি হিন্দুদের পক্ষে আছি। আর যেই লক্ষণ রেখা পার হবে, সঙ্গে সঙ্গে হিন্দুদের ভোট হরণ করে দিয়ে আবার আমি সরকারে আসবো। তাই আপনারা ঠিক করুন, রাম মা সীতার মতো রাবণের কয়েদে থাকবেন, নাকি রামচন্দ্রের সাথে অযোধ্যায় রাজত্ব করবেন, রাম রাজত্বই পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা করবেন। বিজেপির হাত ধরে সেই রাম রাজত্ব প্রতিষ্ঠা হয়। আর দিদিমণির রাজত্ব কি চলছে? বিজেপি এলে কি হবে আপনাদের জন্য? প্রথম কথা, বিজেপি এলে কি হবে? আর তৃণমূল এখন আপনাদেরকে কি রেখেছে? টোটো চালকদের কাছে কি বলেছে? 1200 আর 600, তাই তো? টোটো চালাতে গেলে 1200 টাকা রেজিস্ট্রেশন, 600 টাকা রেজিস্ট্রেশন, মোট 1800 টাকা। 1 টাকাও দেবেন না। বিজেপি আসবে, এই রেজিস্ট্রেশন ফিস কমিয়ে দেবে। আপনাদের এক টোটোওয়ালাদেরকে 1 টাকা দেওয়ার দরকার নেই, এই চোরেদের হাতে 1 টাকাও দেবেন না। আজকে ভাবুন পশ্চিমবঙ্গের অবস্থা। পশ্চিমবঙ্গে 2025 সালে পশ্চিমবঙ্গ সরকারের লোন হবে 8 লক্ষ কোটি টাকা। এনার মাথার উপর 70,000, আমার মাথার উপর 70,000, এনার মাথার উপর 70,000, প্রত্যেকের মাথার উপরে 70,000 টাকার করে ঋণ। কে নিয়েছে? পশ্চিমবঙ্গ সরকার নিয়েছে। আমি বলছি না, পশ্চিমবঙ্গ সরকারের রিপোর্ট বলছে। আর যারা লাফাচ্ছে ছাগলের 3য় সন্তানের মতো বামফ্রন্ট, ওদের দিকে যাবেন না, গেলেন তো মরলেন। বামফ্রন্ট আরো ভয়ঙ্কর। 61-63 সালে যখন বামফ্রন্ট ক্ষমতায় আসেনি, পশ্চিমবঙ্গের এক একজন মানুষের গড় আয় ছিল 127%। মানে গোটা দেশের মানুষ যদি মাথা পিছু 100 টাকা রোজগার করে, পশ্চিমবঙ্গের মানুষ 127 টাকা রোজগার করত। আর এখন কি অবস্থা জানেন? গোটা দেশের মানুষ যদি 100 টাকা রোজগার করে, পশ্চিমবঙ্গের মানুষ 84, 85, 87 টাকা রোজগার করে। অর্থাৎ আমরা 30 টাকার মতো প্রায় কমে গেছি, 20 টাকার উপরে প্রায় কমে গেছি। গোটা দেশ এগিয়ে যাচ্ছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে, আমরা পেছোচ্ছি। কিন্তু মুখ্যমন্ত্রী বলছে কি? এগিয়ে বাংলা। কি বলছে? এগিয়ে বাংলা। কিন্তু বাংলা এগিয়ে নেই মুখ্যমন্ত্রী। কলকাতার যেরকম বাসের কন্ট্রাক্টররা বলে, কলকাতায় বাসে উঠলেই বলবেন সামনের দিকে এগিয়ে যান, সামনের দিকে এগিয়ে যান। তো যেতে কোন দিকে বলে? বাসের পেছনে যেতে বলে। তাই পেছনের দিকে এগোচ্ছে পশ্চিমবঙ্গ। তাই পশ্চিমবঙ্গকে পেছনের জায়গা থেকে যদি আনতে হয়, তাহলে একমাত্র ভারতীয় জনতা পার্টি পারে, নরেন্দ্র মোদীর সরকার পারে। সেইটাই আমরা করে দেখিয়ে চলে যাই। আমি উদাহরণ দিয়ে দিচ্ছি, আমার কথায় বিশ্বাস করতে হবে না। পশ্চিমবঙ্গে যারা বয়স্ক মানুষ আছেন, 60-এর বেশি বয়স, বার্ধক্য ভাতা পান। সব লোক পান না, কিছু লোক পান, কিছু লোক পান না। ঠিক বলছি তো? ঠিক বলছি তো? শুধু এখন এসসি আর এসটিদের হচ্ছে, জেনারেল কাস্টদের হচ্ছে না, তাই তো? ঠিক বলছি তো? পঞ্চায়েতে গিয়ে খোঁজ করবেন, পেয়ে যাবেন। কত টাকা বার্ধক্য ভাতা পান আপনারা? 1000 টাকা।
তাতেও তৃণমূল নেতাদের ফুটানি, বলে তোরটা তুই বিজেপি করিস, তোকে দেব না। এই 1000 টাকার গল্প শুনে নিন। এই 1000-এর মধ্যে 800 টাকা দেয় মোদি। কত দেয়? 800। আর দিদি কত দেয়? 200। 200 টাকার ফুটানি দেখুন। তৃণমূলের নেতারা সিগারেট কেটে দেবো, যে তোর নামটা কেটে দেবো। আর আমার কথা বিশ্বাস করতে হবে না। যার কাছে বড় মোবাইল আছে এখনই বের করুন, গুগলে সার্চ করুন, হরিয়ানা সরকার বার্ধক্য ভাতা কত টাকা দেয়। এখনই যারা তৃণমূলের নেতা আমার গলার আওয়াজ শুনতে পাচ্ছেন, দোকানদার ভাইরা যারা বসে আছেন, নিজের নিজের মোবাইলে গুগলে সার্চ করে দেখুন, হরিয়ানার বিজেপি সরকার বার্ধক্য ভাতা দেয় মাত্র 3200 টাকা। মাত্র 3200 টাকা। হরিয়ানার বিজেপি সরকার কত দিচ্ছে? 3200 টাকা। আমার কথায় বিশ্বাস করতে হবে না, যে বড় মোবাইল থাকলে সেখানে সার্চ করে দেখুন। এটা হচ্ছে বিজেপির সরকার। আমাদের সরকার যেটা দিল্লির কথা বললাম, মনস্টিকাকে, ওদের যেমন এখানে যেমন স্বাস্থ্য সাথী আছে, যদিও সেটা এখন বর্তমানে ব্যর্থ সাথী হয়ে গেছে, স্বাস্থ্য সাথী আর নেই। ওটা কার্ড নিয়ে গেলে গ্যারান্টি আপনি মরেই ফিরবেন, শ্মশানে যেতে হবে। ওটা নিলে আপনাকে সমব্যথী না কি আছে না, শ্মশানে গেলে দেয়, ওটাই নিতে হবে। স্বাস্থ্য সাথীর এমন যা হাল হয়েছে, আপনি যদি স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে যদি কোনো জটিল রোগ আপনার হয়েছে, যদি ছোটখাটো হয়, গলব্লাডার মুক্ত বেঁচে গেলেন। আর যদি বড় কিছু হয়, ওটা নিয়ে সরকারি হসপিটাল বেসরকারি হসপিটাল যেখানে ঢুকবেন, আপনাকে সমব্যথী নিতে হবে। 2000 টাকা শ্মশানে গিয়ে পাবেন আপনার পরিবারের লোক, আপনি আর ফিরে আসবেন না। এই গ্যারান্টি মোটামুটি স্বাস্থ্য সাথী কার্ডে হয়ে গেছে। আর ওখানে বিজেপি সরকার আসার পর দিল্লিতে রাজ্য সরকার 5 লাখ, কেন্দ্রের আয়ুষ্মান যোজনা 5 লাখ। কত হয়? 5-এ 10 লাখ টাকার সুযোগ দিল্লির মতো লোকের এলাকার মানুষেরা পাচ্ছে, যেখানে বড় বড় হসপিটাল আছে, সরকারি হসপিটাল, এমনিতেই বিনা পয়সায় এমসে চিকিৎসা হয়, তবুও সেখানকার মানুষ পাচ্ছে, কারণ বিজেপি আছে বলে। তাই বিজেপি কে দরকার। আর সব থেকে বড় কথা, যার জন্য বিজেপি কে দরকার, তা মনে রাখবেন, আপনার আমার এই শেষ আশ্রয়স্থল। আমি শ্যামাপ্রসাদ মুখার্জির কথা বলছিলাম 1947-এ। শ্যামাপ্রসাদ মুখার্জি যদি না থাকতেন, আজকে সুকান্ত মজুমদার আর মমতা ব্যানার্জি হয়তো বিহারে বা ঝাড়খণ্ডে বা কোনো একটা উত্তরপ্রদেশের ছোট জায়গায় কাউন্সিলরের বেশি কিছু হতে পারতাম না। আজকে শ্যামাপ্রসাদ মুখার্জি আছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে পেরেছেন, নাহলে মুখ্যমন্ত্রী হতে পারতেন না। আজকে সেই পশ্চিমবঙ্গকে রক্ষা করতে হবে। শমশেরগঞ্জে আমি গেছিলাম, 5 ঘন্টা ছিলাম, 5 ঘন্টা। কি দোষ করেছিল হরগোবিন্দ দাস, চন্দন দাস? বাড়ির সামনে কুপিয়ে মারা হলো। কেন? তারা হিন্দু বলে। তাদের অন্য কোনো দোষ নেই। পুলিশ আসতে কতক্ষণ সময় লেগেছিল জানেন? আপনি কার ভরসায় বাঁচবেন? এই পুলিশের ভরসায়? হরগোবিন্দ দাস, চন্দন দাসকে যখন কোপানো হচ্ছে, ভয়ে তার স্ত্রী, বউ, মানে বাবার বউ, মা, আর ছেলের বউ, বৌমা দুজনে পালিয়েছে বাচ্চাদেরকে নিয়ে। পুলিশ এসেছিল মাত্র 5 ঘন্টা পরে, 5 ঘন্টা সময় রেখেছিল, যখন দেহে প্রাণ ছিল না। কি বাড়ির সামনে ওইভাবে মরে থাকতে চান এই জিহাদিদের দ্বারা? যদি মরে থাকতে চান, তাহলে তৃণমূল কংগ্রেসের ঠান্ডা ধরুন, তৃণমূল কংগ্রেস করুন। আর যদি লড়াই করে বাঁচতে চান, তাহলে নরেন্দ্র মোদীর সাথে আসুন, ভারতীয় জনতা পার্টির পতাকা নিয়ে জয় শ্রীরামের ধ্বনি নিয়ে এগিয়ে যান। তৃণমূল এসআইআর নিয়ে পেরে উঠতে না পেরে বিভিন্ন জায়গায় হামলা করছিল। আমার গাড়ি গেছিল নদিয়াতে, আমার গাড়িতে তো কিছু করতে পারিনি, পেছনের দুটো গাড়িতে একটু হামলা করে কাজ ভেঙেছে। আমরা সঙ্গে সঙ্গে গাড়ি ঘুরিয়ে বাস স্ট্যান্ডে ঢুকে পার্টি অফিসের ভিতরে গিয়ে ট্রিটমেন্ট দিয়ে তবে ফেরত এসেছি তৃণমূল কংগ্রেসকে। এইভাবে ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা করতে হবে। আমরা কাউকে মারবো না, ধরবো না, কিন্তু কেউ যদি মারতে আসে তাকে কিন্তু ছাড়বো না, তাকে ছাড়বো না। তাই তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে পরিষ্কার বলে দিতে চাই, হম্বি তম্বি চলবে না, চলবে না। নরেন্দ্র মোদীর বিজেপি, আমরা যদি পাকিস্তানকে সোজা করতে পারি, আমরা যদি জম্মু কাশ্মীরকে সোজা করতে পারি, তৃণমূল টু নেংটি দূর টিপলে পরে মরে যাবে, ওদের তো মান নেই। মোদীজির সভা থেকে অপারেশন বাংলা বলেছিলাম বলে মুখ্যমন্ত্রীর খুব গোসা হয়েছিল। মুখ্যমন্ত্রী পরের দিন প্রেস কনফারেন্স করে বলছে, আমরা কি উগ্রপন্থী নাকি? দিদিমণি কি কম রেখেছেন উগ্রপন্থীর থেকে? গোটা দেশে থেকে যেখানেই পাওয়া যাচ্ছে বাংলাদেশি নাগরিক ধরা পড়ছে। কোথাকার ভোটার কার্ড, আধার কার্ড? পশ্চিমবঙ্গ। দিনহাটা থেকে
সব রোহিঙ্গার আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে নিয়ে দিল্লিতে গিয়ে বসে আছে। ভাবুন, গোটা দেশে যেখানেই যাচ্ছে পাওয়া যাচ্ছে অনুপ্রবেশকারী, তার শুরু হচ্ছে এই পশ্চিমবঙ্গে। ইকবাল বস্তি কলকাতায় গিয়ে দেখবেন ফাঁকা হয়ে গেছে। মোদি একটু বেগুন স্প্রে করেছে, তাতেই ফাঁকা হয়ে গেছে। এখনো তো অ্যান্টিবায়োটিক দেওয়া বাকি আছে, অ্যান্টিবায়োটিক দিলে সব ফাঁকা হয়ে যাবে, সব সমান হয়ে যাবে। আর উদ্বাস্তু যারা আছেন তাদের আমরা আশ্বস্ত করছি, বিজেপি এত বোকা নয় যে যে ডালে বসে আছে সে ডাল কাটবে। বিজেপি কি কালিদাস নাকি? কালিদাস কি মনে হয়? কালিদাস? তৃণমূল গিয়ে হিন্দুদেরকে বোঝাচ্ছে, তৃণমূল এখন নতুন হিন্দু হয়েছে, নব্য হিন্দু। তারা হিন্দুদেরকে গিয়ে বোঝাচ্ছে, আরে তোদেরকে বাংলাদেশে চলে যেতে হবে, এই হবে, অমুক হবে, তমুক হবে। বিজেপিকে ভোট দেয় কারা? কারা দেয়? যারা মাথায় সিঁদুর পরে, যারা মাথায় তিলক কাটে, যারা গলায় কাঠের মেলা, যারা সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালায়, শাক বাজায়, কি, আর যারা ভারত মাতা কি জয় আর জয় শ্রীরাম বলে, তারা বিজেপিকে ভোট দেয়। দেশপ্রেমিকরা বিজেপিকে ভোট দেয়। তো বিজেপি কি তাদের নাম কাটবে? সামনেবার কি আমাদের ভোটে হারার ইচ্ছে আছে? কোনো ইচ্ছে নেই। মোদিজির সরকার আরো একদম 15 বছর হলো, লাগাতার 50 বছর ভারতবর্ষে বিজেপি সরকার শাসন করবে, সেই ব্যবস্থা আমরা করব। আর ভারতবর্ষের এই শাসন ব্যবস্থা অসম্পূর্ণ থাকবে যদি আমরা পশ্চিমবঙ্গ জিততে না পারি। কারণ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমি এই পশ্চিমবঙ্গ, যার ছবি আমরা গোটা ভারতবর্ষে জানি। আর ভাবলে অবাক হয়ে যাবেন আপনারা, কোন পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করছেন? এখানে তো তৃণমূলের তাবৎ তাবৎ নেতা আছে, তাদেরকে জিজ্ঞেস করবেন। গত 7 তারিখে বন্দে মাতারামের 150 বছর পূর্তি ছিল। আমরা প্রোগ্রাম করেছি বিভিন্ন জায়গায়। পশ্চিমবঙ্গের কোথাও সরকারিভাবে আমরা বঙ্কিমচন্দ্রের ছবি দেখতে পাচ্ছি না। কালকে আমি উড়িষ্যাতে গেছিলাম, ভুবনেশ্বরে, কটকে, সেখানে শ্রী শ্রী রবিশঙ্করের ইউনিভার্সিটি আছে, সেই ইউনিভার্সিটির প্রোগ্রামে গেছিলাম। আমি অবাক হয়ে গেলাম। 7 তারিখের প্রোগ্রামের পর কলকাতায় ঘুরছি, আজকে আলিপুরদুয়ার এলাম, কোথাও বঙ্কিমচন্দ্রের ছবি নেই। বাঙালির এত বড় সন্তান, এত বড় অবদান, ভারতবর্ষকে বন্দে মাতরমের মতো গান দিয়েছে। আর আমি যখন কালকে ভুবনেশ্বরে নামলাম, কলকাতা থেকে বিমানে ভুবনেশ্বরের রাস্তা দিয়ে যাচ্ছি, দেখে চোখে জল এসে গেল। উড়িয়াদের দেশ, উড়িয়াদের রাজ্য, সেখানে বঙ্কিমচন্দ্রের ছবি জল করছে রাস্তার পাশে। নরেন্দ্র মোদীর ছবি ছোট করে, মুখ্যমন্ত্রীর ছবি ছোট করে, আর বিরাট করে বঙ্কিমচন্দ্র আর বন্দে মাতরমের 150 বছর পূর্তি, তার সব জায়গায় পোস্টারে ছেয়ে গেছে। আজকে বলুন তো, বঙ্কিমচন্দ্র কি উড়িষ্যাতে জন্মগ্রহণ করেছিল না আপনার আমার পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছিল? কোথায় জন্মগ্রহণ করেছিল? আজকে কেন আলিপুরদুয়ারে কোথাও সরকারি ভাবে বঙ্কিমচন্দ্রের ছবি নেই? ও, দুধেল গাইরা রেগে যাবে, বন্দে মাতরম বলা যাবে না। আগে যে তৃণমূল বন্দে মাতরম বলতো, সেই তৃণমূল এখন আর বন্দে মাতরম বলে না, বলে ওটা দুধেল গাইরা রেগে যাবে, তাই সবাই জয় বাংলা বলো। আর জয় বাংলার পর পরের লাইনটা বলে না, ওরা চুপ করে থাকে। জয় বাংলা, এবার ঠেলা সামলা। ওরা জয় বাংলা বলবে আর আমরা হচ্ছে ঠেলা সামলাবো। চুরি করবে ওরা, ঠেলা সামলা। চেয়ারম্যান বদল করবে, দীপকদা বলছে চেয়ারম্যান বদল নিয়ে নাটক হচ্ছে। দীপকদা জানেই না কি হয়। এই যে এনবিসটিসিতে দেখবেন কন্ট্রাকচুয়াল স্টাফ নেয়, প্রত্যেক 6 মাস 1 বছর পর পর কন্ট্রাকচুয়াল স্টাফ চেঞ্জ করে। কেন? যে ঢুকলো সে 2 লাখ দিল। দীপক বর্মন ঢুকেছে স্টাফ, কন্ট্রাকচুয়াল স্টাফ হিসেবে 2 লাখ নিলাম, দীপক বর্মনকে চাকরি দিলাম। পরের বছর যদি দীপক বর্মনের চাকরি থাকে, আমাকে 2 লাখ দিবে? আর দেবে? তাই নতুন লোক ইয়েকে ধরে নিয়েছে, মনোজ টিকাকে ধরে নিয়েছে, তার কাছ থেকে 2 লাখ। একবার চেয়ারম্যানের পদ নিলাম হয় নিলাম। শুনতে পাচ্ছি উত্তরবঙ্গের পৌরসভাগুলোতে কামাই একটু কম, তাই 1.5 কোটি টাকা রেট উঠেছে। যে 1.5 কোটি দিতে পারবে ভাইপোকে ক্যামাক্সিতে, সে চেয়ারম্যান হবে। সেটা প্রতি 1-2 বছর পর পর চেয়ারম্যান চেঞ্জ। উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী আসবেন, চা বাগানে গিয়ে ছবি তুলবেন, এবার কালকে সেটা নতুন জিনিস ঘোষণা করবেন আপনাদের জন্য, আগে থেকে বলে দিয়ে যায়। চা বাগানে নাকি ডাক্তার বসাবে। আমি জিজ্ঞেস করলাম ডাক্তার কোথায় পাবে? সাংবাদিকরা চিঠি দেখাচ্ছে। কি করেছে? যে স্বাস্থ্য শ্রম দপ্তর, অর্থাৎ যারা চা বাগান দেখে, তারা চিঠি দিয়েছে স্বাস্থ্য দপ্তরকে যে আমাদেরকে ডাক্তার ধার দাও, পার্ট টাইম ডাক্তার দাও, চা বাগানে বসাবো বলে। আরে হসপিটালেই ডাক্তার নেই, কি হসপিটালে ডাক্তার পাওয়া যায় গেলে? সত্যি কথা বলুন তো,
গ্রামীণ যে ব্লকে স্বাস্থ্য কেন্দ্র আছে গেলে ডাক্তার পাওয়া যায়? নতুন ডাক্তারের রিক্রুটমেন্ট কবে হয়েছিল আমি তো দূরের কথা, মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করলেও বলতে পারবে না যে লাস্ট কবে ডাক্তারের রিক্রুটমেন্ট হয়েছিল। এখন সেখান থেকেও ডাক্তার ধার করে নিবে বলছে। তাহলে ডাক্তার কি আদৌ সেই ডাক্তার চা বাগানে গিয়ে বসবে? দুদিন দেখানোর জন্য বসবে, তৃতীয় দিন আর বসবে না। তাই এই সরকার সব জায়গায় শুধু চুরি আর তোলাবাজি, আর এই তোলাবাজি সরকারকে এবার একদম উপরে তোলার ব্যবস্থা করে দিন, পশ্চিমবঙ্গ থেকে দূরে পাঠিয়ে দিন, সেই প্রতিজ্ঞা আপনারা নিন। গতবার 5টা বিধানসভার 5টাই জিতেছিলাম আমরা আলিপুরদুয়ারে, তাই তো? পরে উপনির্বাচনে একটা আমরা হেরে গেছি, জোর করেই হারিয়েছি, ওটা আমরা হারিনি। এবার ভোট হলে আবার জিতবো। আর আমাদের এখানকার যিনি বিধায়ক ছিলেন তিনি পিছলে গেছেন, পায়ে একটু গ্রিজ লাগানো ছিল, তৃণমূলে চলে গেছেন। তো ভালো, আবর্জনা যত বিদায় হয় ততই ভালো, থাকুক না থাকলেই ভালো। কিন্তু এবার 5-এ 5 আবার করতে হবে। কি হবে? তো হবে। তাহলে প্রতিজ্ঞা নিন, আমার হাত, আমার মতো হাত মুঠ করুন আমার সামনে আর বলুন, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আর আমাদের কর্মীদের কাছে আমি আবেদন জানাবো, BLA 2 হিসাবে দল বেঁধে লোকের বাড়ি বাড়ি যান। বিএলওর সাথে যদি গেলে তৃণমূল বাধা দেয়, সন্ধ্যাবেলায় পরে পরে বাড়িতে যান, লোকের কাছে কি অসুবিধা হচ্ছে জানুন, মানুষকে সাহায্য করুন, ফর্ম ফিল আপ করে দিন, আর নরেন্দ্র মোদীর সরকার তৈরি করুন। এই আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।